আজকের আলোচনার বিষয় কিভাবে আপনি জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হবেন। মানি ম্যানেজমেন্টের তিনটি সাধারণ নিয়ম, অত্যন্ত সিম্পল তিনটি নিয়ম, অথচ গোল্ডেন রুলস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ধনী মানুষ, যারা কোটি কোটি টাকার মানুষ, যারা নিজেদেরকে মনে করেন বা বাস্তবেও সঞ্চয় সংক্রান্ত সমস্ত নলেজ আপনার আছে, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। আমি আজকের ভিডিওটা মূলত মধ্যবিত্ত, দরিদ্র, সাধারণ মানুষদের জন্য করছি, যারা সঞ্চয়ের পদ্ধতিটা জানে না বলেই জীবনে ইনকাম যতই করুক না কেন সঞ্চয় করতে পারছে না, জীবনে ধনী হতে পারছে না। দেখুন, আপনি যদি চান যে আমি ধনী হব, ধনী হওয়ার প্রথম যে সিস্টেম সেটাই হচ্ছে আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। আপনি যদি সঞ্চয় করতে না পারেন ধনী হতে পারবেন না। টাকাটা আসবে কোথা থেকে? আর্নিং করছেন সেখান থেকে আসছে। এবার টাকা যদি আপনার আসলো আর খরচ করে দিলেন, টাকাকে উড়িয়ে দিলেন, তাহলে তো বস কোনোভাবে আপনি ধনী হতে পারবেন না। কীভাবে সাধারণ তিনটে নিয়মের দ্বারা আপনি আপনার জীবনে আর্থিক স্বাবলম্বী হবেন, সেই ব্যাপারেই আজকের আলোচনা। আসুন শুরু করা। 10% রুলস। আপনার যে আয়, আপনি যে টাকাটা ইনকাম করেন, যার যেটা বেতন 10,000 হোক বা 1,00,000 টাকা হোক, আয়ের 10% প্রতি মাসে আপনি প্রথমেই সঞ্চয় করবেন। এটা হচ্ছে পে ইয়োর সেলফ ফার্স্ট। আপনি ইনকাম করছেন, তো ইনকামটা তো আপনি করছেন, অন্য কেউ তো করছে না। তাহলে আপনার জন্য আপনাকে পে করতে হবে। আপনি ধরে নেন যে আপনি শতকরা 10 টাকা ইনকাম কম করেছেন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বা প্রতিদিনের যদি আপনার রোজগার হয়, আপনি একজন দিনমজুর হন, সেক্ষেত্রে প্রতিদিন যেটা ইনকাম করলেন তার 10% আপনি অবশ্যই সঞ্চয় করুন। এখন কথা হলো, আপনার মনে হতেই পারে যে স্যার 10% সঞ্চয় করে আমি জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হব। ইয়েস, হবেন। আমি আপনাকে পরিষ্কার উদাহরণ দিয়ে বলছি। আপনি যদি 10% করে 10 মাস সঞ্চয় করেন, 10 মাস, 1 মাসের ইনকামের টাকা আপনার কিন্তু এক্সট্রা হয়ে গেল। ভাবুন, আপনি 1 মাসে যে বেতন পান বা 1 মাসে যা রোজগার করেন, যদি আপনি 10% করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি 1 মাসের টাকা এক্সট্রা ইনকাম করলেন। অনুরূপ নিয়মে যদি 10% করে আপনি 10 বছর রাখতে পারেন, তাহলে কিন্তু 1 বছরের টাকা আপনি এক্সট্রা রাখলেন, এক্সট্রা সঞ্চয় করলেন। এই অ্যামাউন্টটা কিন্তু খুব একটা কম নয়। আপনি ক্যালকুলেশন করুন, আপনার যে আয়, সেই আয় অনুসারে অঙ্কটাকে সাজিয়ে একটু ক্যালকুলেশন করে দেখুন। এ তো গেল আপনার 10% রুলসের যে হিসাব। এখন কথা হচ্ছে, এই 10% যে টাকাটা আপনি রাখবেন, সেটা রাখবেন কোথায়? যারা দৈনিক ইনকাম করেন তাদের জন্য বলছি, আপনি বাড়িতে একটা কোনো কৌটো রাখুন বা ছোট একটা বাক্স রাখুন। প্রতিদিন 10% হারে টাকাটা সেখানে রাখুন। মাসে একবার ব্যাংকে গিয়ে সেই টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে রাখুন। কারণ আপনি প্রতিদিন ইনকাম করেন, প্রত্যেক দিনের আপনার নির্দিষ্ট কোনো টাকা নেই। সো আপনি ওই টাকাটা আরডি করবেন না। আমি যারা আরডি করবেন তাদের কথা পরে আসছি। সেভিংস অ্যাকাউন্টে আপনার যখন টাকাটা কিছু অ্যামাউন্ট জমলো, বা ওই সময়েই মান্থলি আপনি পিপিএফে সেই টাকাটাকে ভরে দিতে পারেন। পিএফ যারা সরকারি চাকরি করেন তাদের জন্য পিপিএফ হচ্ছে পার্সোনাল বা আপনার রিটায়ারমেন্ট পলিসি হিসেবে। আপনার 60 বছরের পরে তো পরিশ্রম করার ক্ষমতা এতটা থাকবে না আমাদের। একটা 20 বছর 30 বছরের ছেলে যতটা পরিশ্রম করতে পারবে, যতটা উদ্যোগী, 60 বছরে কি পারবে? পারবে না। সেই সময়ের জন্য এই টাকাটাকে সঞ্চয় করুন, হাত দেবেন না। কোনো অবস্থাতেই এই টাকাতে হাত দেবেন না। আপনি ধরে নিন যেটা আপনার কাছে নাই। লং টার্মে ইনভেস্ট করতে হবে এবং এটাকে আপনার মনে রাখতে হবে, এই টাকাটা যেন কম্পাউন্ডিং সিস্টেমে আপনার ইন্টারেস্ট আসে। কীভাবে আসবে? আপনি যে ব্যাংকে রাখতে যাচ্ছেন, ম্যানেজারকে জিজ্ঞেস করুন বা ক্যাশিয়ারকে জিজ্ঞেস করুন যে কোন টার্মে জমা দিলে, কোথায় জমা করলে, কোন অ্যাকাউন্টে জমা করলে আমার এটা কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট পাবো, সেইখানে টাকা রাখুন। এটা বস আপনাকে করতে হবে। আপনি যদি জীবনে চান যে না, আমাকে অর্থনৈতিক দিক থেকে সবল হতে হবে, কারো ওপর নির্ভরশীল যেন না হতে হয়, তাহলে কিন্তু আপনি করবেন। এই রুল শুধুমাত্র চাকরিজীবীদের জন্য নয়। আমি বারবার বলছি, আমার ভিডিও শুধুমাত্র শিক্ষিত মহল, চাকরিজীবী, উচ্চবর্ণ ইত্যাদির জন্য নয় বস, প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেকটা মানুষ যাতে স্বাবলম্বী হয় অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং কাজের দিক থেকে, এটাই আমার উদ্দেশ্য। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সুবিধা,
তারা মাসের শেষে বেতন পান নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেই টাকাটাকে আরডি করে দিন। আরডি করে দিলেন, বছরের শেষে সেই টাকাটিকে তুলে পিপিএফ, পিএফ ইত্যাদি বিভিন্ন ফান্ডে জমা রাখুন। তবে একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে, কখনো একই খাতায় বা একই স্কিমে সমস্ত টাকা ইনভেস্ট করবেন না। ওয়ারেন বাফেটের কথা মতো এই জায়গাটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে, বিভিন্ন জায়গায় টাকাটাকে ইনভেস্ট করুন যাতে আপনার সর্বনাশটা না হয়। আর একটা কথা, কোনো বন্ধুবান্ধবের দ্বারা প্ররোচিত হয়ে আপনি না বুঝে দ্রুত ধনী হওয়ার লোভে কোথাও টাকা ইনভেস্ট করবেন না। কম ইন্টারেস্ট হোক কম ইন্টারেস্ট, কিন্তু টাকা যেন আপনার কন্ট্রোলে থাকে। আপনার রোজগারের টাকা, আপনার ঘাম ঝরানোর টাকা যেন অন্যের নিয়ন্ত্রণে না চলে যায়। তৃতীয় নিয়ম 50-30-20 রুলস। এই নিয়মটি পৃথিবীর সমস্ত ধনী মানুষ মেনে চলেন। প্রত্যেকটা মানুষ যারা টাকার ব্যাপারে 1% শিক্ষিত, তারা প্রত্যেকে জানেন যে এই নিয়মটি কী এবং তারা তাদের জীবনে অ্যাপ্লাই করেন। আজকে অত্যন্ত সাধারণ ভাষায়, সাধারণভাবে সর্বসাধারণের জন্য এই ফর্মুলাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 50-30-20 রুলস আমাদের সংসারে যে খরচ, যেগুলো প্রয়োজন, নিড, যেমন ইলেকট্রিকের বিল, ছেলের এডুকেশনের খরচ, যেমন সংসারে খাওয়া দাওয়ার খরচ, পোশাক আশাক, এবং আপনার বাড়ির কেউ অসুস্থ হলো তার ট্রিটমেন্টের খরচ, এই 50%-এর মধ্যে আপনাকে রাখতে হবে। এখন একটা প্রসঙ্গে আপনি আমাকে বলবেন, সত্যি তাই, আমারও দুঃখ হয় বর্তমান পরিস্থিতিতে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে এসে বা বিভিন্ন কাজ করে, শপিং মল বা কোনো কোম্পানি কাজ করে 10-15 হাজার টাকা বেতনে কাজ করছে। স্যার, 50% টাকা যদি আমি সংসারে খরচ করি, আমার বাবা মা, আমার দুটো ভাই আর আমি কিভাবে চালাবো? এই যে নিয়মটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত নিয়মের জন্য। বাবা যদি 1 টাকা ইনকাম করতে না পারে, বাবা অসুস্থ হন, বা ভাইয়েরা যদি কোনো কাজ করতে না পারে, সেই ক্ষেত্রে আমার বলার কিছু নেই। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে একটা পরিবারে যদি আপনার অবস্থা 15,000 টাকায় সংসার চালানোর মতো না থাকে, সেই পরিবারের 5 জন মেম্বারের মধ্যে মিনিমাম 4 জনকে ইনকাম করতে হবে, অবশ্যই করতে হবে। দিনমজুরি করতে হবে, লেবারি করতে হবে, ফুটপাতে শসা বিক্রি করতে হবে, চা বিক্রি করতে হবে। আপনি বসে বসে ঘুরে বেড়াবে আর তাদের দায়িত্ব নেওয়ার ঠিকা নিয়ে রেখেছেন, এটা কিন্তু ঠিক না। আপনি আমাকে বলুন, দিনমজুরিরাও কিন্তু 2,000 টাকা মাসে ইনকাম করে। একটা পরিবারে 5 জন মেম্বার থাকলে 4 জন পরিশ্রম করে 500 টাকা বেতন হলে 2,000 টাকা ইনকাম হয়। শিক্ষিত মধ্যবিত্ত যারা, তাদের লজ্জা এবং এডুকেশন এমন একটা জায়গায় নিয়ে যায় যে কোনো একটা ছোটো কাজ করতে আমরা লজ্জা বোধ করি, ভয়, ভালো লাগে না। এটা স্বাভাবিক নিয়ম। থার্ড বার্ড প্রত্যেকটা কিছু মেনটেন করে এসেছি, ভালো স্কুলে পড়াশোনা করেছি, তারপরে কীভাবে লেবারি করবো? কিন্তু বস, কেউ তো আপনাকে অসময়ে টাকা ধার দেবে না, দান করবে না। ধার দিলেও তো আবার গলায় গামছা লাগায় আদার করবে। সো কাকে লজ্জা করবেন, কে কী বললো সেটা ম্যাটার না করে আপনি পরিবারের ইনকামটাকে বাড়ানোর একটু চেষ্টা করুন। আজকে সেই উদ্দেশ্যে আমার ভিডিও নয়, আমি ইনভেস্টমেন্টের কথা বলছি। আপনি যদি চান জীবনে ধনী হতে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে, তাহলে আপনাকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। আয়ের 50% আপনার নিডের জন্য, সংসারের জন্য রাখুন। 30% ওয়ান্ট, আমি একটা মোবাইল কিনবো, আমি একটা টিভি কিনবো, একটা কম্পিউটার কিনবো, একটা ল্যাপটপ কিনবো, ব্র্যান্ডেড কোনো জামা কাপড় কিনবো, কোথাও ঘুরতে যাব, এই খরচটাকে আপনি 30%-এর মধ্যে রাখুন। এখন আপনি ভাবছেন আমি দুবাই যাব, যেখানে গেলে পরে 3 লাখ টাকা খরচ, আপনার ইনকাম তো 10-15 হাজার টাকা, আপনি যাবেন না। 30%-এর মধ্যে যেটা হয় সেটা করুন। আপনার অত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন সামর্থ্য সেরকম হবে তখন যাবেন। আপনি ছায়ার পেছনে ছুটবেন, কে কী করছে দেখবেন। আপনি এই পৃথিবীতে আপনি জানেন যে অবস্থায় আজকে আপনি আছেন, তার থেকে কত খারাপ অবস্থায় মানুষ আছে। একটু আশেপাশের দিকে তাকান। আপনার টিভি, গুগল সার্চ করতে হবে না, আপনি আপনার পরিবেশের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনি পৃথিবীর শেষ সীমারেখায় বাস করেন না, আরও নিচে লেভেলে মানুষ আছে। নিজেকে আগে যোগ্য তৈরি করুন, তারপরে আপনি ফুটনি করবেন। 30%-এর বেশি যেন আপনার ওয়ান্টের পেছনে খরচ না হয়। হ্যাঁ, এবার বলি, এই যে 30%-টাই বলেছি, আপনি একটা দামি মোবাইল কিনলেন, দামি একটা ঘড়ি কিনলেন, বা আপনি একটা গাড়ি কিনে বসলেন, আপনার আয়ের যে 30%-এর মধ্যে আপনি ইএমআই দিয়ে কিনবেন, এটা ভেবে নিলেন। আমার অভিমত সেটা করবেন না। আপনি যে জিনিসটা কিনতে চাইছেন সেটাকে নগদে কেনার চেষ্টা করুন, এবং
যদি আপনার সেই জিনিসটা কিনতে দেরি হোক, আপনি তো ইএমআই দিতেন, ইএমআই দিয়ে তো শোধ করতেন। ইএমআইয়ের টাকাটাকে একটা বাক্সে রাখুন বা অন্য একটা খাতে জমা রাখুন, যখন ওই টাকাটা আপনার হবে আপনি কিনবেন। কেন বললাম? আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে আমি 6 মাস পরে শখ করবো স্যার, আবার কি এখন কোনো শখ করার প্রয়োজনীয়তা নেই? বলার কারণটা হচ্ছে, আপনি মনে করুন যে 50,000 টাকা দামের একটা ফোন কিনেছেন, ইএমআইয়ে কিনলেন, মান্থলি আপনি 10,000 টাকা করে দিচ্ছেন। ক মাস লাগবে? 5 মাস? ভুল, মিনিমাম 6 মাস আপনাকে দিতে হবে। অর্থাৎ 50,000 টাকা ভ্যালুর একটা জিনিস কিনলে 60,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে যদি আপনি ইএমআইয়ে কিনেন। তার তো এত সুদ নিবে ভাই, তারা তো এমনি বসে নেই, তারা তো একটা বিজনেস করছে, ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের টাকা যেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু আপনার প্রোডাক্টের ওপরে চাপলো। তাহলে আপনি পে করলেন 60,000, নিলেন 50,000 মাল, যখন এইটা আবার বিক্রি করতে যাবেন তখন কত টাকা পাবেন? সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি করবেন ভ্যালুয়েশন কিন্তু 60,000 টাকা হবে না, কিন্তু আপনি 60,000 টাকা দিয়ে 50,000 টাকার মাল নিলেন। বোঝাতে পারলাম? আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। সো আজ থেকে ইএমআইয়ের চক্করে পড়বেন না, নিজেকে সেটেল করুন ভাই, নিজেকে সেটেল করুন, দাঁড়ান, কোমর সোজা করে দাঁড়ান। এই কম্পিটিশনের সময় না, আপনি যদি একটু চালাকি করে না চলতে পারেন, একটু বুদ্ধি খাটাতে না পারেন, তাহলে কিন্তু শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। মানুষ আপনাকে পিষে মেরে দেবে। চারিদিকে জাতাকলের মতো ছড়িয়ে আছে ইএমআই জাতাকল চারিদিকে। হ্যাঁ, আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু ব্যবহার করতে যদি আপনি সঠিকভাবে জানেন, করুন। ক্রেডিট কার্ড ইউজ করে আবার ইনকাম করা যায়, বাট ক্রেডিট কার্ডের চক্করে পরে আপনি ফেরারও হয়ে যেতে পারেন। ক্যালকুলেশন পরে আসবো, ক্রেডিট কার্ড নিয়ে পরে একটা ভিডিও করবো। এই 50, 30 অ্যান্ড 20 রুলসের 20% যে রুলস, সেটা হচ্ছে আমরা বললাম 50% আপনার নিট, আপনার সংসার খরচ, 30% আপনার ওয়ান্টের পেছনে এবং 20% ইনভেস্ট করবেন। এই যে ইনভেস্টটা, এই ইনভেস্টের 10% আপনাকে প্রথমে আমি বলে রেখেছি যে ওইটার দিকে তাকাবেন না, ওটা আপনি কোনোভাবে খরচ করবেন না, আপনার রিটায়ার্ড লাইফের জন্য ওটা রাখুন। বাট আর 10%-এর টাকাটা, সেটাকে আপনি আপনার যে রোগ অসুস্থতা, সাডেনলি কোনো টাকার দরকার, কোনো একটা এমার্জেন্সি কাজের জন্য প্রয়োজন, আপনি টাকাটা নিতে পারেন, ইউজ করতে পারেন, কিন্তু কখনোই 10%-এর ওপর নয়। 3 নম্বর নিয়ম, কখনো আয়ের চেয়ে ব্যয় বেশি করবেন না। এটা কেমন কথা? আয়ের থেকে আবার কেউ ব্যয় করে নাকি বেশি? করে করে একজনের বছরে ইনকাম ধরুন 1,20,000 টাকা বা 12 লাখ টাকা, এমনভাবে গাড়ি বাড়ি সমস্ত কিছু লোন করে কিনলো যে 60 বছর বয়সে যখন রিটায়ার্ড হচ্ছে তখন পর্যন্ত তার টাকাটা শোধ করতে হচ্ছে, তখন পর্যন্ত চলছে। কারণ ওই যে বললাম যে আপনি 50,000 টাকার মাল 60,000 টাকা পে করেছেন, এক্ষেত্রেও তাই অনুরূপ নিয়মে চলবে। 1 লাখ টাকা যদি আপনি লোন করে থাকেন, আপনাকে 2 লাখ টাকা শোধ করতে হয় 20 বছরে। তাহলে আপনি ইনকাম করলেন 1 লাখ, দিলেন 2 লাখ, তাহলে আপনার খরচটা বেড়ে গেল না? আমার কোয়ালিটি এবং ক্যাপাসিটি হচ্ছে মাসে 20,000 টাকা 10,000 টাকা ইনকাম করা, কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি। সেখানে আমি কী করছি, একটা ব্র্যান্ডেড জুতো কিনছি 5,000 টাকা দিয়ে। আমি দেখেছি 15,000 টাকা বেতন, 1 লাখ টাকার আইফোন হাতে, আয়ের থেকে বেশি খরচ কিনা? কী জয় নিয়েছে? ইএমআই নিয়েছে। এটা কি খুব প্রয়োজনীয় ছিল? সুস্থ মাথায় ক্যালকুলেশন করুন। আপনার আয় নেই ইমপ্রেস করার জন্য, অন্যদেরকে দেখানোর জন্য, এই আইফোন কিনেছি দেখ, ও দেখলো দেখ, ভালো, কী বুঝলো, কোন কোন কনফিগারেশন আছে হয়তো জানে। আপনি যদি বোঝাতে যান বেশি, সে শুনবে না, বিরক্ত বোধ করবে। কাকে দেখাবেন? কাকে? রাত্রেবেলা পেটের যন্ত্রণা উঠলে বস, পরিবার ছাড়া কেউ থাকবে না। কাউকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। নিজের কোয়ালিটি এবং ক্যাপাসিটি অনুযায়ী খরচ করুন। আপনার যদি সামর্থ্য থাকে আইফোন বহন করা, করবেন, ধারে ফুটনি করবেন না। আপনার 5,000 টাকার জুতো পরার যদি ক্ষমতা থাকে পরবেন, না হলে 500 টাকার কিনবেন। কে কী বললো শুনবেন না। কখনো আয়ের থেকে ব্যয় বেশি করবেন না। আবারও বলছি, আপনি আপনার আয়ের 10% সঞ্চয় করুন। 50, 30, 20 রুলস ফলো করুন। সংসারের খরচ 50%, ওয়ান্টের পেছনে 30%, 20% সেভিংস।
20% সেভিংসের মধ্যে 10% হাত দেবেন না, আফটার 60 ইয়ার্স ফলো করবেন, কিন্তু এক জায়গায় টাকা সঞ্চয় করবেন না, বিভিন্ন খাতে করুন। 10% আপনার এমার্জেন্সির জন্য রাখুন। আয়ের চেয়ে বেশি ব্যয় করবেন না, প্রয়োজনে আয়ের উৎস বাড়ান। কিভাবে বাড়াবেন? অনেক ভিডিওতে বলেছি, সার্চ করে একটু দেখবেন। এই যে ভিডিওটা করছি, এখান থেকে আমার একটা এক্সট্রা আর্নিং হয়। প্রফেশনাল আমার আলাদা, প্যাশন আলাদা। সঙ্গে এমন একটা প্যাশন বেছে নিন যেটা আপনার পছন্দের এবং আনন্দ দেয়, সেটার পেছনে আপনি সময় দিন, আপনার আর্নিং বাড়বে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। যদি আলোচনাটি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।